নমস্কার। আড্ডাঘরের আসরে আপনাদের স্বাগত জানাই। আড্ডাঘর প্রযোজিত ভিন্ন স্বাদের একটি ছোট্ট গল্প মুক্তি। গল্পটি সম্পূর্ণ কাল্পনিক মাত্র। রচনা এবং পরিচালনায় সঞ্জয় কুণ্ডু, মুখ্য চরিত্রে অমর ভট্টাচার্য এবং সাথে সঞ্জয় কুণ্ডু, ধ্বনি সম্পাদনা সত্য স্টুডিও। পেজটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আপনাদের সহযোগিতাই আমাদের আশার কিরণ। তাহলে শোনা যাক আজকের নাটক মুক্তি। আমরা চার বন্ধু, আমি, শ্যাম, রবি আর বিবেক। আমরা চারজনেই একে অপরের অন্তঃপ্রাণ। চারটি প্রাণ, কিন্তু মন এক। তাই আমাদের বন্ধুত্ব প্রায় 10 বছর ধরে অটল। আমরা সবাই শিলিগুড়িতেই থাকি। আমি একটা প্রাইভেট ফার্মে চাকরি করি। শ্যামের বাবার একটা মুদিখানার দোকান আছে। রবির নিজের একটা কাঠের গোলা আছে। আর আর বিবেক টিউশনি করে ব্যাচ পড়ায়। সবাই মোটামুটি মধ্যবিত্ত ফ্যামিলির বলা চলে। এবার মার্চ মাসে আমরা দার্জিলিং যাওয়ার একটা প্ল্যান করলাম বাই মোটরসাইকেল। সবাই রাজি হলেও শ্যামের বাড়ি থেকে আপত্তি জানালো। কেননা ওর বড় দাদা গত বছর করোনাতে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল। ওর দাদা আমাকে খুব ভালোবাসতেন। করোনাতে আক্রান্ত হওয়াতে ওর দাদার বডিটা দেখা তো দূরের কথা, শেষ কার্যটাও আমাদেরকে করতে দেয়নি। আমরা খুব মুশড়ে পড়েছিলাম। আপত্তির কথাটা শুনে আমরা প্ল্যানটা বদলে নেওয়ার কথা চিন্তা করলাম। কিন্তু শ্যাম বেঁকে বসলো, বলল, আমি না গেলে কি হয়েছে, তোদের কিন্তু যেতেই হবে। একটা অ্যাডভেঞ্চার ট্যুরের গল্প তোদের কাছ থেকে শুনবো। তোদের কিন্তু যেতেই হবে। 3-4 দিনের তো ব্যাপার। আমাদের আপত্তি থাকলেও ওর জেদের জন্য আমাদের তিনজনেরই প্ল্যান তৈরি করতে হলো। আমরা তিনজনই 20 মার্চ সকাল 7টার সময় রওনা দিলাম বাইক নিয়ে দার্জিলিং এর উদ্দেশ্যে। রাস্তায় খাওয়ার জন্য কিছু ড্রাই ফ্রুটসও নিয়ে নিলাম। গরম জামা কাপড় তো নিতেই হলো। তারপর ওই হিলকাট রোড ধরে রোহিণীর উদ্দেশ্যে চললাম। রোহিণীতে এসে আমরা রংটং এর দিকে না গিয়ে ওই কার্শিয়াং এর দিকে এগোতে লাগলাম। এদিক দিয়ে প্রায় 30 মিনিট আগে দার্জিলিং পৌঁছানো যায়। আর রোহিণীতে আমরা কিছু চা জল খাবার খেয়ে নিলাম। কিছু রেস্ট করে আবার রওনা দিলাম। রাস্তায় এক পশলা বৃষ্টির মুখেও পড়তে হলো। তারপর সূর্যদেব সহায় হাওয়াতে বেশ ভালোই লাগছিল। আস্তে আস্তে শীতের প্রকোপটা বাড়তে লাগলো। তারপর কার্শিয়াং পেরিয়ে আমরা ঘুম স্টেশন পৌঁছালাম। এটা ভারতের সবচেয়ে উঁচু রেলওয়ে স্টেশন। এরপরে নিচুতে নেমেই দার্জিলিং, সুন্দর স্বপ্নের রানীর মতো। বাজারের সামনেই সানরাইজ নামে একটা হোটেলে আমরা উঠলাম। এই 69 কিলোমিটার বাইক চালিয়ে যেন একটু হাঁপিয়ে উঠেছিলাম। তারপর লাঞ্চ করে একটু বিশ্রাম করে নিলাম। সকালে 3টায় উঠে আবার যেতে হবে টাইগার হিলের উদ্দেশ্যে। তা আমাদের ভাগ্যটা খুব ভালো ছিল। আকাশ ছিল পরিষ্কার। তাই সূর্যের প্রথম কিরণটা আমাদের নজরে এলো না। এরপর দিনভর ফ্লাওয়ার গার্ডেন, তেনজিং নোরগে ট্রেনিং ইনস্টিটিউট, রোপওয়ে এগুলো দেখে হোটেলে এসে রেস্ট নিলাম। চারিদিকের চা বাগান, সবুজ বন আর সুন্দর পাহাড়গুলো যেন আমাদের আরো থাকতে বলছিল। কিন্তু উপায় নেই। প্রত্যেকের নিজের নিজের কাজ আছে। বেশি দিন থাকা তো আর আমাদের চলবে না। তাই আবার পরের দিন সকাল 8টার মধ্যে জল খাবার সেরে নিয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ওয়েদারটা যেন একটু বিরূপ ছিল। কুয়াশায় ঢাকা ছিল চারিদিক, যেন অন্ধকার ছেয়ে আসছে মাঝে মাঝে।
খুব সন্তর্পণে আমরা নিচে নামছিলাম বাইক নিয়ে। ঠিক ঠিক কার্শিয়াং ছাড়তেই ঘন মেঘের মধ্যে যেন যেন রাস্তা হারিয়ে যেতে লাগলো। হঠাৎ হঠাৎ কিসের সাথে একটা ধাক্কা লাগলো আমার বাইকে। তারপর তারপর 600 ফিট নিচে গিয়ে পড়লাম আমি। বাইকটা দুমড়ে মুচড়ে চুরচুর হয়ে গেল। আমার মাথা বেটে চৌচির হয়ে গিয়েছিল। কিছুক্ষণের জন্য আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। তারপর দেখি আমি এক জঙ্গলের মধ্যে পড়ে আছি। ওপরের কিচ্ছু দেখা যাচ্ছে না। তাও আমি খুব কষ্টে ওপরে ওঠার চেষ্টা করতে লাগলাম। কত সময় কেটে গেছে তা আমি জানি না। ওপরে রাস্তায় এসে দেখি শিলিগুড়ির দিকে যাওয়ার জন্য একটা বাস দাঁড়িয়ে আছে। 2-4 জন লোক হয়তো উঠবে। আমিও তাদের পেছন পেছন গিয়ে বাসে উঠে পড়লাম। বাসটা প্রায় ফাঁকাই ছিল। আমি পেছনের একটা সিটে গিয়ে বসলাম। হ্যাঁ দাদা, আমার কাছে এক পয়সাও নেই যে আমি ভাড়া দেব। টিকিটটা করেন। কিন্তু কি আশ্চর্য, বাস কন্ডাক্টর অপর দুজনের কাছ থেকে ভাড়া নিয়ে নিজের জায়গায় বসে পড়ল। আমার দিকে তাকালো না। বাসটা শিলিগুড়ি বাস স্ট্যান্ডে থামতেই নেমে পড়লাম। তারপর সোজা চললাম আমাদের মহানন্দা পাড়ায়। পাড়াতে ঢুকেই শ্যামের সাথে দেখা করার জন্য ওর দোকানের সামনে গেলাম। কিন্তু শ্যাম তো ওর কাস্টমারদেরকে নিয়ে ব্যস্ত, আমার দিকে তাকালো না পর্যন্ত। তা আমি ভাবলাম ওর হয়তো অভিমান হয়েছে, তাই এক পাশ থেকে গিয়ে ডাকলাম, শ্যাম, এই শ্যাম। তাও কোনো প্রতিক্রিয়া দেখলাম না। আমার মনে মনে একটু রাগ হলো। এগিয়ে চললাম আমি আড্ডাখানার দিকে। গিয়ে দেখি কেউ নেই সেখানে। এদিক ওদিক কিছুক্ষণ খুঁজে যখন কাউকে পেলাম না, তখন আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সন্ধ্যা প্রায় হয়ে এসেছে। বাড়িতে ঢুকেই দেখি মা আমার ফটোর সামনে দাঁড়িয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। আমি ভাবলাম আসতে আমার দেরি করেছি বলে মা কাঁদছে। পেছন থেকে গিয়ে মাকে জড়িয়ে ধরে বললাম, মা, ও মা, মা তুমি আমাকে এতটা ভালোবাসো মা, দুদিন আমার আসতে দেরি হচ্ছে বলে কান্নাকাটি শুরু করে দিলে। কিন্তু কই, মাও তো আমার ডাকে কোনো সাড়া দিল না, ফিরেও তাকালো না আমার দিকে একবার। মনে মনে খুব রাগ হয়ে গেল। সিঁড়ি দিয়ে উঠে সোজা চলে গেলাম ছাদের এক কোণায়। কখন যে চোখে জল গড়িয়ে পড়ছিল জানি না। হঠাৎ চমকে উঠলাম, আমার পিঠে হাত দিয়ে কে যেন ডাকলো, খোকন, খোকন। আমি পিছনে তাকিয়ে দেখি শ্যামের দাদা নিতাইদা আমাকে খুব ভালোবাসত। কিন্তু নিতাইদা তো 1 বছর আগে মারা গেছে। এখানে আসলো কি করে? কিছু বোঝার আগেই নিতাইদা বলে উঠল, ভয় পাস নে খোকন, তুই একলা একলা কাঁদছিস দেখি আমি আসলাম। কাঁদিস না খোকন, আমরা এখন আর সব মানুষের থেকে আলাদা। ওরা আমাদের অস্তিত্ব বুঝতে পারে না রে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তার মানে আমরা এখন শরীর ছেড়ে দিয়েছি। আমরা এখন সবার নজরে ভূত। তা আমি ভূত হলাম কখন? যখন তোর অ্যাক্সিডেন্ট হলো, তারপরেই তুই তোর শরীরকে ফেলে দিয়ে বের হয়ে এসেছিস। বিশ্বাস হয় না তোর, না? চল চল আমার সাথে চল যেখানে তোর অ্যাক্সিডেন্ট হয়েছিল। এতক্ষণ অবশ্য জঙ্গলের জানোয়ারগুলো তোর শরীরটাকে খুবলে খুবলে খেয়ে হাড্ডিটা ফেলে রেখেছে। তার থেকে বলো, চল চল আমার সাথে এই পাশের আম বাগানে চল, সেখানে গিয়ে রাতটা কাটাই। তারপর সকালে
বাড়িতে না হয় আসা যাবে। নিতাইদার কথা মতো ওই রাতে আমবাগানেই কাটালাম। অন্ধকার খুটখুটে, একটু একটু ভয় ভয় করছিল। সকাল হতেই বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। ভেতরটা কেমন যেন ক্লান্ত লাগছিল, খিদেও পেয়েছে। বাড়িতে ঢুকতেই অবাক হয়ে গেলাম। ওই পুষ্পপত্রটা একটু দাও না। আরু দেখলাম ও, হারু। অনেক আত্মীয় স্বজন এসেছে, মাস্তুতো আগে, ভাইয়েরা, বাবু, কি হয়েছে? কাকার বাড়ি থেকেও এসেছে সবাই। একসাথে কিছু জিনিস আছে বাবা, ঠাকুর মশাই নিয়ে কি আয় বলছেন? তাড়াতাড়ি। উঠোনের মাঝখানে দেখি এক সাদা কাপড় দিয়ে ঘেরা এক জায়গা। একটা একটা টুলের উপর আমার একটা ফটো রাখা রয়েছে, মালা চন্দন পরানো, নিমাই, ঘরের ভিতর ঢুকে চারিদিক দেখো। দিয়ে ফল মিষ্টি সাজানো। আমার আবার ওই ছানার পায়েসটা খুব ভালো লাগতো, সেটাও দেখি রাখা। পুরোহিত সামনে বসে আর ছোট ভাই তারই পাশে বসে। আমি সামনে গিয়ে দাঁড়ালাম, কিন্তু কিন্তু কারোরই তো আমার উপর নজর নেই। ক্লান্তি ভাবটা যেন যেন বেড়েই যেতে লাগলো। তাহলে কি এত সব আমার জন্যই আয়োজন? এটাই কি বাস্তব? আমি সিঁড়ি দিয়ে উঠে সোজা আমার ঘরে চলে গেলাম। দেখি দেখি ঘরে কেউ নেই। বিছানাটা পরিপাটি করে রাখা রয়েছে। ক্লান্তিতে, অবসাদে আর আর কোনো কিছু চিন্তা না করে বিছানায় গা এলিয়ে দিলাম। কি শান্তি লাগছে। আমার আস্তে আস্তে তন্দ্রা ভাব আসতে লাগলো। তারপর ঘুমিয়ে পড়লাম নিবিড় নিদ্রায়। কি আরাম, কি শান্তি। এরকম ভাবে মনে হয় অনেক দিন ঘুমায়নি। তারপর আর আমার কিছু মনে নাই।